ভদ্রলোক চোর দরজা দিয়ে হেঁটে আসে, হাতে চায়ের কাপ, মুখে হাসি। আর আমরা দরজা খুলে দেই, কারণ সে ভদ্রলোক। ব্যাংক লুট। একটা দৃশ্য কল্পনা করুন। রাত ৩টা, একদল মানুষ মুখে কাপড় বেঁধে ব্যাংকের দেয়াল ভেঙে ঢুকছে, হাতে অস্ত্র, বড় ভাঙছে, টাকা নিয়ে পালাচ্ছে। এরা ডাকাত। এদেরকে সবাই চেনে, এদেরকে দেখলে ঘৃণা করে। এখন আরেকটা দৃশ্য। সকাল 10টা, একজন মানুষ স্যুট পরে ব্যাংকের পরিচালনা পর্ষদে মিটিংয়ে বসেছেন। চায়ের কাপে হাত, ফাইলে সই করছেন। হাজার কোটি টাকার ঋণ অনুমোদন হচ্ছে। যে ঋণ কোনোদিন ফেরত আসবে না। এই মানুষটাও ডাকাত, কিন্তু তাকে কেউ ডাকাত বলে না। বাংলাদেশের ব্যাংকিং খাতের দিকে তাকান, সংখ্যাগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। খেলাপি ঋণের পরিমাণ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। একই গোষ্ঠী বারবার ঋণ নিচ্ছে, বারবার পুনঃতফসিল হচ্ছে, বারবার মাফ হচ্ছে। আর সাধারণ মানুষ ব্যাংকে গিয়ে ২০০০ টাকা তুলতে গেলে ৩টা ফর্ম পূরণ করতে হচ্ছে। দুইটা ব্যবস্থা একই দেশে, একই সিস্টেমে। ভদ্রলোক চোর তৈরি হয় কিভাবে? একদিনে হয় না। প্রথমে ব্যবসায়ী হিসাবে পরিচিত হন, সফল উদ্যোক্তা, সমাজে সম্মান আছে, পত্রিকায় ছবি আসে, দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তারপর রাজনৈতিক সংযোগ তৈরি হয়। এই সংযোগটা দরকার, কারণ ব্যাংক থেকে বড় ঋণ পেতে হলে উপরে কেউ না কেউ থাকতে হয়। তারপর ঋণ আসে, বড় ঋণ, কাগজে কলমে সব ঠিকঠাক, জামানত দেখানো হয়, প্রজেক্ট দেখানো হয়। তারপর টাকা যায়, কোথায় যায় সেটা আর কেউ জানে না। এই পুরো প্রক্রিয়ায় কতজন মানুষ জড়িত থাকে? ব্যাংকের কর্মকর্তা, যিনি ফাইল তৈরি করেন, তিনি জানেন। পর্ষদের পরিচালক, যিনি অনুমোদন দেন, তিনি জানেন। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক, যিনি চোখ বন্ধ রাখেন, তিনি জানেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা, যিনি উপর থেকে চাপ দেন, তিনি জানেন। সবাই জানে, কেউ বলে না। কারণ এই ব্যবস্থায় প্রত্যেকের একটু একটু করে ভাগ আছে। যে ভাগ পেয়েছে সে চোর, যে ভাগ পায়নি সে পাওয়ার আশায় চোর। এই চোরের সাথে রাতের ডাকাতের পার্থক্য কোথায়? ডাকাত নিজের ঝুঁকিতে চুরি করে, ভদ্রলোক চোর করে অন্যের ঝুঁকিতে। ব্যাংকের টাকা কার? আমানতকারীর, সাধারণ মানুষের। সারা জীবনের সঞ্চয় রেখেছে, সেই টাকা চলে গেল, ব্যাংক দেউলিয়া হয়। সরকার ট্যাক্সের টাকা দিয়ে ব্যাংক বাঁচায়, মানে আমাদের টাকা দিয়ে। টাকা নিয়ে তো চোর পালিয়ে যায়, বিল আসে আমাদের হাতে। সবচেয়ে চালাক অংশটা এখানে। ডাকাত ধরা পড়লে জেলে যায়, ভদ্রলোক চোর ধরা পড়লে কি হয়? মামলা হয়, জামিন হয়, তারিখ পড়ে, বছর যায়, 10 বছর যায়। এর মধ্যে সম্পত্তি অন্যের নামে চলে যায়, টাকা বিদেশে চলে যায়, পরিবার বিদেশে চলে যায়। মামলা চলতে থাকে। একদিন খবর আসে, অভিযুক্ত ভদ্রলোক বিদেশে মৃত্যুবরণ করেছেন। মামলা শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে এই চক্রটা নতুন না। সরকার বদলায়, দল বদলায়, কিন্তু ভদ্রলোক চোরের তালিকা বদলায় না। শুধু নতুন নাম যোগ হয়। আগের সরকারের আমলে যারা লুট করেছে, নতুন সরকার তার বিচার করার কথা বলে, কিন্তু নতুন সরকারের নিজের লোকেরাও একই কাজ করে। কারণ ব্যবস্থাটা বদলায় না, ব্যবস্থার সুবিধাভোগীরা বদলায়। এই ব্যবস্থা টিকে থাকে কিভাবে? আমাদের সম্মানের কারণে। আমরা টাকাওয়ালা মানুষকে সম্মান করি, কিভাবে টাকা হয়েছে সেটা জিজ্ঞাসা করি না। আমরা ক্ষমতাবান মানুষের পাশে দাঁড়াই, কারণ তার ছায়ায় নিজেরও একটু সুবিধা হবে। আমরা উনি তো অনেক ভালো মানুষ বলি, কারণ কারণ তিনি মসজিদে দান করেছেন, এতিমখানায় টাকা দিয়েছেন। চুরির টাকায় দান, দানের বিনিময়ে সম্মান, সম্মানের আড়ালে আরো চুরি। এই চক্রটা আমরা নিজেরাই চালু রাখি। একটা প্রশ্ন মাথায় আসে, সাধারণ মানুষ 10,000 টাকা চুরি করলে জেলে যায়, 1,000 কোটি টাকা চুরি করলে বিদেশ যায়। এই পার্থক্যটা কি শুধুই ক্ষমতার? না, এই পার্থক্যটা আমাদেরও। আমরা ছোট চোরকে ঘৃণা করি, বড় চোরকে স্যার বলি। আমরা রিক্সাওয়ালা বেশি ভাড়া নিলে রাগ করি, ব্যাংক লুটের খবর পড়ে দীর্ঘ শ্বাস ফেলি। কারণ রিক্সাওয়ালা আমাদের মতো, তাকে রাগ করা যায়। আর ওই মানুষটা, সে অনেক উপরে, তাকে কিছু বলা যায় না। আমাদের এই মানসিকতাটাই ভদ্রলোক চোরের সবচেয়ে বড় সুরক্ষা।
শেষে একটাই কথা, ব্যাংক লুট কোনো অদৃশ্য শক্তি করে না, করে মানুষ, পরিচিত মানুষ, সমাজে সম্মানিত মানুষ। আর সেই লুটের টাকার বোঝা বহন করে সেই মানুষটা, যে সারা জীবন ঘাম ঝরিয়ে কিছু টাকা ব্যাংকে রেখেছিল, যে ভেবেছিল এই টাকাটা অন্তত নিরাপদ। ডাকাত দেয়াল ভেঙে ঢোকে, ভদ্রলোক চোর দরজা দিয়ে হেঁটে আসে, হাতে চায়ের কাপ, মুখে হাসি। আর আমরা দরজা খুলে দিই, কারণ সে ভদ্রলোক।